সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্ব আজ দুভাগে বিভক্ত হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে। একদিকে রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া, কাতার, লেবানন, অন্যদিকে কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউক্রেন এবং যুক্তরাজ্য, ফ্রান্স। তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব ইরানকে সহযোগিতার ঘোষণা দিয়েছে। রাশিয়া, চীন, কাতার, উত্তর কোরিয়া, ইরান ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে বদ্ধপরিকর। তৃতীয় বিশ্বযুদ্ধ কি বেঁধেই যাবে এবং এই যুদ্ধে কারা জয়লাভ করবে সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলকে লক্ষ্য করে হুতিদের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে, ইরানের হুঙ্কার। এদিকে যুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার সেনারা। আরো জানিয়ে দিব আসাদের পতনে পর সিরিয়া রাশিয়ার নতুন কৌশল। সিরিয়ার চাবি তুরস্কের হাতে, দাবি ট্রাম্পের। সিরিয়া ইসরায়েল বড় আগ্রাসন, বিমান এবং নৌ হামলা শুরু, ভূমিকম্প বলেছে রুশ গণমাধ্যম। এবার 3 দেশ থেকে একই সাথে ইসরায়েলে 140টি রকেট এবং ড্রোন হামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব ইয়েমেনে উত্তেজনা বাড়লে খুলে যাবে নরকের দরজা, আনসারুল্লাহর হুঙ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলকে লক্ষ্য করে হুতিদের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এ নিয়ে ইসরায়েলের বেশিরভাগ এলাকা জুড়ে বিমান হামলা, সাইরেন বাজানো হয়েছে। খবর টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে দেশের সীমান্ত পার হওয়ার আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসবিশেষ থেকে সার্পণের পড়তে পারে ওই আশঙ্কায় সাইরেন বাজানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে তেল আবিব, হেলেন, রিশন লেজিয়ান, পেথোতিপকা, রামাতগান, হারজেলিয়া ছাড়াও আরো অনেক এলাকায় বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল। ইসরায়েলে মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে তারা 5 জনকে চিকিৎসা দিয়েছে। তেল আবিবের সাইরেন শুনে দৌড়ানোর কারণে আহত হয়েছিলেন। এছাড়া সোমবার সকালে ইয়েমেন থেকে একটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে। টাইমস অফ ইসরায়েল বলেছে এর আগে কেন্দ্রীয় তেল আবিবের সর্বশেষ গত 18 নভেম্বর বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল। সেই সময় লেবানন থেকে দীর্ঘ পাল্লার রকেট ছোড়া হয়েছিল। গত নভেম্বর থেকে ইরান সমর্থিত হুতি ইসরায়েলের 6টি ক্ষেপণাস্ত্র এবং 5টি ড্রোন ছুড়েছে। ইসরায়েলি বাহিনীকে সিরিয়ার কবর দেওয়া হবে, ইরানের হুঙ্কার। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ হোসাইন সালামি ইসরায়েলকে হুঁশিয়ারি করে বলেছেন ইসরায়েলি বাহিনীকে সিরিয়ার কবর দেওয়া হবে। সিরিয়ার ইরানের উপস্থিতি ভূখণ্ড বিস্তারের জন্য নয়, বরং অঞ্চলে মুসলমানদের রক্ষা করার জন্য। সালামি দামেস্ক এবং কুইনিত্র অঞ্চলের কাছাকাছি ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা করে বলেছেন ওসব এলাকায় ইহুদিদের বাড়তি উপস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। সালামি ইসরায়েলকে সতর্ক করে আরো বলেন ইসরায়েলকে তার অপকর্মের জন্য বিরাট মূল্য পরিশোধ করতে হবে। প্রসঙ্গত বাশার আল আসাদের পতনের পর থেকে বেপরোয়া বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুধু বিমান হামলায় নয়, প্রতিবেশীদের সীমান্তে বেশ কিছু এলাকা দখল নেওয়ার চেষ্টা করছে দেশটি। ইসরায়েল দাবি আত্মরক্ষার জন্য তারা এই হামলা করেছে। সিরিয়ার ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে আল কায়দার সম্পৃক্ততা রয়েছে। যুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার সেনারা। ইউক্রেনের বাহিনীর সঙ্গে লড়াই করার জন্য উত্তর কোরিয়ার সেনাদের প্রথমবারের মতো যুদ্ধের ময়দানে নামিয়েছে রাশিয়া। উত্তর কোরিয়ার উল্লেখযোগ্য সংখ্যক সেনাকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব দাবি করেছেন। খবর দ্য গার্ডিয়ানের। জেলেনস্কি বলেছেন আমাদের কাছে ইতিমধ্যে প্রাথমিক তথ্য আছে যে রাশিয়া উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধের ময়দানে মোতায়েন করেছে। তিনি আরো বলেছেন উত্তর কোরিয়ার সেনারা রুশ বাহিনীর সম্মিলিত ইউনিটের সঙ্গে কাজ করছেন এবং এই মুহূর্তে শুধু কুরস্কের যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন উত্তর কোরিয়ার সেনাদের অন্যান্য যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, তবে এখনো পর্যন্ত উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি বলে জানান তিনি। এদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তারা রাতভর রাশিয়ার 13টি ড্রোন ভূপাতিত করেছে। বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রাম রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে রুশ সীমান্তবর্তী অঞ্চল কুরুঙ্ক এবং বেলারুস ইউক্রেনের ড্রোন ভূপাতিত করা হয়েছে। 2022 সালে 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 1025 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধবন্ধে এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনের দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে।
আসাদের পতনে পর সিরিয়ার রাশিয়ার নতুন কৌশল। সিরিয়ার উত্তর অঞ্চলে যুদ্ধক্ষেত্র এবং আলাউয়াত পর্বতমালার নিরাপদ চৌকিগুলোতে থেকে নিজেদের সেনা সরিয়ে নিচ্ছে রাশিয়া। তবে লাতাকিয়ার হাইমে বিমান ঘাঁটি এবং তার্তুস নৌঘাঁটি থেকে এখনো সেনা সরানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাশিয়া। সিরিয়ার সামরিক এবং নিরাপত্তা সূত্রগুলোর পর দিয়ে রয়টার্স জানায়, আসাদের পতনের পর রাশিয়া মূলত সম্মুখ যুদ্ধক্ষেত্র থেকে সেনা এবং ভারী সরঞ্জাম প্রত্যাহার করেছে। পাশাপাশি আসাদের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের কিছু অংশ মস্কোতে ফিরিয়ে নেওয়া হচ্ছে, তবে রাশিয়ার সামরিক উপস্থিতি এখনো কৌশলগতভাবে স্থায়ী ঘাঁটিগুলোতে বজায় রাখা হচ্ছে। সাম্প্রতিক স্যাটেলাইট ফুটেজে দেখা গিয়েছে হাইমেমিম ঘাঁটিতে দুটি আন্তনব এবং 125 পণ্যবাহী উড়োজাহাজ প্রস্তুত অবস্থায় রয়েছে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ মালবাহী উড়োজাহাজ। সিরিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা জানান, একটি পণ্যবাহী উড়োজাহাজ এলিভের উদ্দেশ্যে ঘাঁটি ত্যাগ করেছে। রুশ সেনাদের সঙ্গে ঘনিষ্ঠ এক সিরীয় সামরিক সূত্র জানায়, রাশিয়া স্থলভাগের পরিস্থিতি বিশ্লেষণ করে পুনরায় সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে। এখন তারা যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণের পাশাপাশি নিজেদের বাহিনীকে সংগঠিত করার কৌশল নিচ্ছে। বিদ্রোহীদের অন্তত প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রাশিয়ার সামরিক ঘাঁটি এবং আসাদ সরকারের সঙ্গে করা পূর্ববর্তী চুক্তিগুলো ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। বিদ্রোহী পক্ষের দাবি চূড়ান্ত সিদ্ধান্ত সিরিয়ার জনগণের মতামতের ভিত্তিতে নেওয়া হবে। তিনি আরো বলেন, আমাদের বাহিনীর বর্তমানে লাতাকিয়া রাশিয়ার ঘাঁটির কাছাকাছি রয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত এখনই বলা সম্ভব নয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। রাশিয়া একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে রুশ সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে, তবে রাশিয়া এখনই ঘাঁটি ছাড়ছে না। আসাদের পতনে কয়েকদিন পরে রাশিয়া তাকে পালিয়ে যেতে সহায়তা করে এবং আশ্রয় দেয়। 2015 সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় আসাদকে সহায়তা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক পদক্ষেপ নেন। তবে বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার সামরিক উপস্থিতি এবং ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। আসাদের পতনের পর বিদ্রোহী নেতা আহমেদ আল সারা রাশিয়ার ঘাঁটিগুলো দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে কি অবস্থান নিয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। সিরিয়ার চাবি তুরস্কের হাতে দাবি ট্রাম্পের। সিরিয়ার ভবিষ্যতের চাবি তুরস্কের হাতে দাবি বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে তার পাম বিচের মারি আর লাগোতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। গত 8 ডিসেম্বর মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার দুর্যোগের আলোচিত সমালোচিত শাসক বাশার আল আসাদের পতন হয়। বিদ্রোহী যোদ্ধাদের ঝড়ো অভিযানে মাত্র 12 দিনের মাথায় ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। রাশিয়ার আশ্রয় নিয়েছেন আসাদ। মস্কোয় বাশার এবং তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এর মধ্য দিয়ে সিরিয়ার আসাদ পরিবারের 53 বছরের শাসনের অবসান হয়েছে। 2000 সালে বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হওয়ায় আগে তার বাবা হাফিজ আল আসাদ একটানা 29 বছর দেশ শাসন করেছিলেন। সিরিয়া এখন বিদ্রোহী যোদ্ধাদের নিয়ন্ত্রণে। তাদের নেতৃত্ব দিচ্ছে হাত আশ-শারি আল শাম নামের একটি গোষ্ঠী। বাশার বিরুদ্ধে গৃহযুদ্ধে তুরস্ক একাধিক বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দিয়ে আসছিল। বিদ্রোহীদের নেতৃত্ব দেওয়া হায়াত আল তাহরির আল শামের সঙ্গে দেশটির সুসম্পর্ক রয়েছে। অন্যদিকে তুরস্কের ন্যাটোর সদস্য সংবাদ সম্মেলনে ট্রাম্প আঙ্কারার প্রশংসা করে বলেন, তুরস্ক একটি প্রধান সামরিক ঘাঁটি যে যুদ্ধ করে সে ক্লান্ত হয়ে পড়েনি। আপনারা জানেন এই মুহূর্তে সিরিয়ার অনেক কিছু আছে, অনেক কিছু এখনো অনির্দিষ্ট। আমি মনে করি সিরিয়ার চাবি তুরস্কের হাতে রয়েছে। সিরিয়া ইসরায়েলে বড় আগ্রাসন, বিমান ও নৌ হামলা শুরু, ভূমিকম্প বলেছে রুশ গণমাধ্যম। ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে। হামলার ভয়াবহতাকে রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক ভূমিকম্প বলে অভিহিত করেছে। ইসরায়েলের যুদ্ধবিমানগুলো তার্তুস এবং লাতাকিয়া শহর সিরিয়ার পশ্চিম উপকূলে গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং গোলাবারুদ গুদামে বোমা বর্ষণ করে। এতে এসব শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লেবাননের আল মাদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, দখলদার ইসরায়েল বাহিনী সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় কুইনিয়াত্রা প্রদেশের মূল শহরের 15 কিলোমিটার মধ্যে রয়ে গেছে। এদিকে রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলি সেনারা হামা এবং হোমস প্রদেশের কয়েকটি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। এসব হামলায় এই ঘটনাকে স্পুটনিক ভূমিকম্পের সাথে তুলনা করেছে। বার্তা সংস্থাটি জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলি যুদ্ধজাহাজ থেকে সিরিয়ার উপকূলবর্তী তার্তুস প্রদেশের লক্ষ্য করে বহু সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এদিকে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের বাহিনীর যুদ্ধ বিমান প্রমাণ ছিল দেইর আজ-জাওয়ার প্রদেশে একটি সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীদের ক্ষমতা দখলের 9 দিন পরে এসেও ইসরায়েল এবং এ হামলা চালাচ্ছে, কিন্তু ক্ষমতাধর দখলদারি হায়াত তাহরির আল শাম এর বিরুদ্ধে কিছুই বলছে না। সূত্র পাস টুডে।
এবার ৩ দেশ থেকে একই সাথে ইসরায়েল ১৪০টি রকেট এবং ড্রোন হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে লেবানন থেকে উত্তর ইসরায়েলে ১৪০টি রকেট এবং ড্রোন রকেট ছোড়া হয়েছে। ৩ দেশ থেকে ওই হামলা চালানো হয়। বারবার সাইরেন বাজায় বহু লোক আশ্রয় কেন্দ্রে ছুটে আসে। শুধু তাই নয়, কেবল একদিনে ইসরায়েলের ড্রোন হামলা হয়েছে ১০টি, যার মধ্যে ৬টি লেবানন থেকে, ৩টি ইরাক থেকে এবং একটি উৎস চিহ্নিত করা যায়নি। সামরিক বাহিনী ৭টি ড্রোন আটক করেছে। এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। এতে বলা হয়েছে ভোরে মধ্য ইসরায়েলে একটি বাড়িতে রকেট হামলা হয়। কোন সংস্থাটি এটি আটকাতে পারেনি। হামলায় ১১ জন আহত হয়। আইডিএফ বলেছে তারা রকেটটি আটকাতে ব্যর্থতার তদন্ত করছে। এছাড়া হাইপার দক্ষিণে বিনিয়ামিনা এলাকায় ইসরায়েলি ড্রোনকে বাধা দিতে সক্ষম হয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর হেলিকপ্টার। সামাজিক মাধ্যম পোস্ট করা ফুটেজে ড্রোনটিকে লক্ষ্য করে গুলি ছোড়ার মুহূর্ত দেখানো হয়েছে। বছরের শুরু থেকে ইসরায়েল অভ্যন্তরে আক্রমণকারী ড্রোনগুলো সবচেয়ে শক্তিশালী হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নতুন তথ্য অনুযায়ী গত বছর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে প্রায় ১৩০০ বার ড্রোন হামলা হয়েছে, যা লেবানন, গাজা, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং ইরান থেকে এসেছে। আইডিএফ বলেছে এসব হামলা থেকে ২৩১টি ড্রোন ইসরায়েলে আঘাত হানে, কিছু ক্ষেত্রে হতাহত এবং উন্মুক্ত এলাকায় বিস্ফোরিত হলে ক্ষতির কারণ হয়। ইয়েমেনে উত্তেজনা বাড়ালে খুলে যাবে নরকের দরজা, হুমকি আনসারুল্লাহর। ইয়েমেনে উত্তেজনা বাড়লে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আরব দেশটির আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। আনসারুল্লাহ সদস্য এবং ইয়েমেনের জেনারেল কর্পোরেশন ফর রেডি অ্যান্ড টেলিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুর রহমান আল আউনুমি তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে বলেন, অধিকৃত গাজা হত্যাকার ফিলিস্তিনদের প্রতি ইয়েমেনের জনগণের সমর্থন বন্ধ করতে ইয়েমেনের মার্কিন দূতাবাস তাদের বাড়াটে সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত করেছে। তবে এদেশে উত্তেজনা বাড়লে তা মার্কিন সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণাধীন স্থাপনাগুলো এবং ওয়াশিংটন এবং তাদের মিত্রদের জন্য নরকের দরজা খুলে দেবে। আউনবী আরো বলেন, আমরা যেখানে মার্কিন স্বার্থ এবং ঘাঁটি খুঁজে পাবো, হোক সেটা আফ্রিকা বা পারস্য উপসাগর, আমরা হামলা চালানোর জন্য প্রস্তুত। ইয়েমেনে বহু আগে এর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে। একই সঙ্গে তিনি স্মরণ করে দেন যে মার্কিন আগ্রাসনের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এবং আগের আমেরিকান জাহাজ এবং নৌযানগুলো বৈধ লক্ষ্যবস্তু বানিয়েছিল এবং যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হয়েছিল। তাই নতুন করে উত্তেজনা বাড়ালে যুক্তরাষ্ট্রকে আরো বড় মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন ওই আনসারুল্লাহ সদস্য। এদিকে গণমাধ্যমের খবর অনুযায়ী মার্কিন এবং ব্রিটিশ যুদ্ধবিমান যৌথভাবে ইয়েমেনের উত্তরে হাজ্জা প্রদেশে একটি আক্রমণ চালিয়েছে। লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ জাহাজগুলোতে আরব দেশটির চলমান সামুদ্রিক অভিযানের মধ্যে ওই হামলার চালায় পশ্চিমা বাহিনী। বিষয়টি নিশ্চিত করে ইয়েমেনের আরব ভাষীর সংবাদ মাধ্যম আল মাসিরা জানিয়েছে, সকালে ওই বাহিমান হামলাগুলো মিডিয়া জেলার সুবুইস এলাকায় আঘাত হেনেছে।